যে সকল মানুষেরা বেঁচে আছেন অথচ এসআইআর মৃত হিসেবে নাম এসেছে তাদের ধর্মতলা ধর্ণা মঞ্চে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি, এরপরে আমরা তাদের এখানে প্যারেড করাবো। এছাড়া এদিন তিনি বিজেপি ও নির্বাচন কমিশনকে কটূক্তি করে বলেন, নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি, তাদের দালাল কমিশন। যেমন করে হোক নিজেরা বসুন, অনেক বিশিষ্ট মানুষও আসবেন, তাদের আসার জায়গা করে দেবেন। যারা আমাদের সহকর্মীরা বা সাধারণ মানুষই ধর্নায় অংশগ্রহণ করেছেন। এবং আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন, আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরে মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল, তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে। কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি, তাদের আমি এখানে প্যারেড করাবো। এরপর মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ সি who have been declared their death, they died, they are very much alive. They will be coming here within a short time. Every day they will be coming, but today 22 families are coming from such category. We want their long life. এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। কথা বলবো সঞ্জয়ের সাথে, জানার চেষ্টা করব বিস্তারিতভাবে। সঞ্জয়, নির্বাচনের একেবারে আগে এবং এসআইআর ইস্যু নিয়ে আমরা কিন্তু বারবার দেখেছিলাম মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তিনি সরব হয়েছিলেন, এবার একেবারে ধর্ণা মঞ্চে, এবং তার যে এই যে বক্তব্য যে যাদের নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর এর লিস্টে যাদের নাম রয়েছে মৃত হিসাবে, তাদেরকে এখানে এনে তিনি প্যারেড করাবেন এবং মিডিয়াকে তিনি রিকোয়েস্ট করেছেন এই বিষয়গুলি দেখবার জন্য, তুলে ধরার জন্য সাধারণ মানুষের কাছে। এ বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছে। এই ঘটনার তাৎপর্য কতটা ভূমিকা রাখছে নির্বাচনের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে? তোমাকে প্রথমেই বলে রাখি, যেমন এসআইআর যেদিন থেকে শুরু হয় সেদিনকে একটা রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। শাসক টিএমসি সরকার বড় বড় বিরোধ করেছেন, এসআইআর বিরোধী করেছেন, একাধিকবার এই মামলা কোর্ট পর্যন্ত গেছে এবং তারপরেও সহযোগিতা করেন এমনটা অনেক অভিযোগ উঠেছে। এবং যারা বিভিন্ন কাজ করেছেন সেক্ষেত্রে বিজেপি পক্ষ থেকে জানানো হয়েছিল এবং নির্বাচনের মধ্যে জানানো এখন সহযোগিতা করছে না। তারপরেও এই ঘটনাটি এমনকি দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন ঘটনা তিনি দিল্লি গেছেন এবং দিল্লি কোর্টের সামনে দাঁড়িয়েছেন এবং তিনি ওকালতনামা করেছেন। তিনি উকিল পেশ করে তিনি দাঁড়িয়েছেন এবং সাধারণ মানুষকে চেষ্টা করে ভোটের আগে যে এসআইআর তিনি বিরোধিতা করতে চেয়েছেন এবং তার পাশাপাশি তিনি এসআইআর এর জন্য তিনি লড়ার জন্য নিজে আইনি ভাষায় লড়ার জন্য বলা যায় এক কথা তিনি উকিলের সামনে গিয়ে আদালতের সামনে কথা সওয়াল জবাব করার জন্য তিনি নিজে হাজির হয়েছেন। যদিও সেই আদালত তার কথা মান্যতা দেয়নি, সেই সময় তিনি উল্টো বরং বলা হয়েছিল এফআইআর হবে এবং রাজ্যকে সমঝোতা রেখেই। কিন্তু এফআইআর যখন গঠন হলো এবং 28 তারিখে যখন এফআইআর লিস্ট বের হলো, দেখা যাচ্ছে ভুল ভ্রান্তি কিছুটা হয়েছে। আজকে এই যে জোর গড়া ইলেকশন, তার মধ্যেই যে তিনি আজকে এখানে ধর্ণা মঞ্চে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলা যায় আন্দোলন ধর্ণা করেই সমস্যা এইটা পশ্চিমবঙ্গ জানেন। মমতা ব্যানার্জি ধর্ণা মানে ধর্ণা হয়, তিনি ভোটের তৃণমূল একমাত্র পার্টি এবং রাজ্য সরকার একমাত্র দল সাধারণ মানুষ স্বার্থ তিনি স্টেজ করেছে। তিনি ছাত্র পরিবার এবং একজন স্বামীজিকে দাঁড় করেছেন, তার নাম ডিলেট করা হয়েছে। তার প্রতিবাদে তিনি বাংলায় ঐক্য দেওয়া যাবে এক কথা বলা যায় যে তিনি ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। অপরূপ।
সঞ্জয়, এখানেই তোমাকে একদম তুমি ঠিক বলেছো। এই জায়গাতেই আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখতাম যে দেখো, নির্বাচনের আগে আগে আমরা দেখেছি জননেত্রী হিসাবে তাকে রাস্তায় নামতে, এবং তিনি মানুষের সাথে রীতিমতো জনসংযোগের ওপর জোর দিয়েছেন। কিন্তু কার্যত এবারের নির্বাচনের আগে এই এসআইআর ইস্যুকে কেন্দ্র করে এইভাবে তার ধর্নায় বসে যাওয়া, কোথাও গিয়ে এক তো এসআইআর এর ইস্যুতে সরব হওয়া এবং অন্যদিকে মানুষের নজর নিজের দিকে কেড়ে নিয়ে কোথাও কি সেই জনসংযোগই তিনি করতে চাইলেন সুকৌশলে, এবং তিনি কি এই বার্তা পৌঁছে দিতে চাইলেন সাধারণ মানুষের কাছে যে তিনি সকলের পাশে রয়েছেন, যারা এসআইআর নিয়ে ভীত সন্ত্রস্ত সেই মানুষগুলির কাছে বার্তা পৌঁছতে চাইলেন কি? দেখো অপরূপা, তোমাকে বিষয় বলে, আজকে হচ্ছে 6 মার্চ 2026, অর্থাৎ রাজ্য সরকারের আজকে সরকারি কোর্টে তো নিশ্চিত ডিএ মামলা আজকে দিতেই হবে। এটা হয়তো আমরা সবাই ভুলে গেছি, কিন্তু আজকে এই দিনটা তিনি বেছে নিয়েছেন যে ডিএ সংক্রান্ত মামলা নিয়ে যদি কোনো আন্দোলন বা মিছিল বা কোনো কিছু ঘটনা ঘটে, তার পরিপ্রেক্ষিতে জনগণের সামনে এটা ওটাকে করে দিন, জনগণের সামনে এটা বলে দিয়ে বললেন, তিনি ধর্ণা হতে বললেন এবং তিনি দেখিয়ে দিলেন যে মানুষের স্বার্থে তিনি রাজ্য সরকার আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যায় যে রাজ্যে যে কোনো বিধানসভা ভোট আর সামনে বিধানসভা ভোটে যত জায়গা প্রার্থী সব জায়গায় একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই কথাটা তোমরা মনে করার জন্য তিনি মনে করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও তিনি মুখ্যমন্ত্রী তার পুরো দল বা তৃণমূলের প্রথম সারির বলা যায়, যাতে জনমঞ্চ উপস্থিত তিনি মেয়র বগিয়াকে উপস্থিত আছেন, বিধায়ক অশোক মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ফিরোজ রাজীব আছে, মদন মিত্র আছে, কাকলি ঘোষ চৌকিদার আছে এবং একাধিক তৃণমূলের প্রত্যেক সারি যারা নেতা সকল নিয়ে তিনি আজকে ধর্ণামঞ্চ তলার মতো জায়গায় বসেছেন এবং তিনি লম্বা বসেছেন এবং তিনি সাধারণ মানুষকে এইটাই বোঝানোর চেষ্টা করছেন রণকৌশল করে দিল্লিতে তিনি যেমন প্রয়োজনে দিল্লিতে ভোটের সামনের লড়াই সাধারণ মানুষের জন্য তিনি করতে গেছিলেন, আর এসআইআর যে কজনের নাম ডিলিটেড হয়েছে এবং তাদের পুনর্বার নাম নেওয়ার জন্য তিনি নির্বাচন কমিশন বল করার জন্য তিনি এই ধর্ণামঞ্চে আজকে বসেছেন। অপরূপা, অনেক ধন্যবাদ সঞ্জয়, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে, এবং যেমনটা আপনাদেরকে বলছিলাম বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে ধর্ণা মঞ্চে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু প্রত্যেকবার নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি তিনি জননেত্রী হিসাবে কিন্তু একেবারে রাজপথে নেমে আসেন এবং মানুষের সাথে জনসংযোগের উপরে ফোকাস করেন। কার্যত এবারের দৃশ্যটা কিন্তু অনেকটাই আলাদা। সেক্ষেত্রে এসআইআর ইস্যু নিয়ে বারবার সরগরম হয়েছে রাজ্য রাজনীতি, তার মধ্যে একাধিকবার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে তৃণমূল। কিন্তু সেক্ষেত্রে তার এইভাবে ধর্ণা মঞ্চে বসে যাওয়া, অবস্থান করা এবং সেই মানুষগুলিকে ধর্ণা মঞ্চে এনে উপস্থিত করা সকলের সামনে, যে মানুষগুলি নাম মৃত বলে ঘোষিত হয়েছে নির্বাচনের তালিকায়, সেখানে ভোটার তালিকায়, সেখানে কিন্তু সেই মানুষগুলিকে জীবিত অবস্থায় নিয়ে এসে ধর্ণা মঞ্চে উপস্থিত কোথাও গিয়ে সুকৌশলে সাধারণ মানুষের কাছে নিজের যে জায়গা সেটাই কি খানিকটা শক্ত করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেক্ষেত্রে কোথাও গিয়ে সুকৌশলে কি জনসংযোগও সেরে ফেলতে চাইলেন এরই মধ্য দিয়ে, এমনটা কিন্তু জল্পনা চলছে রাজনৈতিক মহলে।